বলছেন আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে, মেটাল বুলেট লাগে নাই। কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অন্তত 2টি শট ছিল যেখানে লেথাল মেটাল। আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না। ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে, কিন্তু 7.62 অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা, প্রচুর পরিমাণে আছে। তাহলে আওয়ামী লীগের যে আমরা শুনতাম আগে যে আওয়ামী লীগের অনেক সত্য ঘটনা বা দেশের অনেক সত্য চিত্র শেখ হাসিনাকে বলা হয় না। এখনো নাকি শেখ হাসিনাকে আসলেও সত্য চিত্রটা বলা হয় না। এখনো যে আওয়ামী লীগের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি বা রাজনৈতিক কি অবস্থা রয়েছে, সেই বাস্তব চিত্রটা কি শেখ হাসিনাকে এখনো বলা হয় না। কিন্তু এমন একটা কথা বলেছে আওয়ামী লীগের একজন নেতা। তো এই কথাটা আসলে কতটুকু সত্য এবং বাস্তব সমতুল্য? তিনি কিছু অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতাদের প্রতি, এবং শেখ হাসিনার কথার সাথে আওয়ামী লীগ নেতাদের নাকি ভিন্নতা রয়েছে। এই কারণে তিনি এই অভিযোগগুলো করেছেন। আগে তার আলোচনা শুনি, এরপর একটু বিস্তারিত বিশ্লেষণ করবো। আই ডোন্ট নো, আমি জানি না, জাতিসংঘের রিপোর্ট আমি মানি না। তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি 5 তারিখ আগে আমাদের ডেকেছিলেন কেন? জননেত্রী শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিক ভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, সে আবার নির্বাচন চাইছে। আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে, অবশ্যই তারা আমাদের মিত্র হবেন, বন্ধু হবেন, তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না। যে আমি আওয়ামী লীগ শুধু বিদেশি নগ্নভাবে, শক্তির উপর আমি যদি নির্ভর যেটা করছি। বুঝি সেটা যদি বলি, আওয়ামী লীগ কি নগ্নভাবে ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে? কিছুটা তো তাই। ডু বি রিয়েলি বিলিভ যে জনাব ওবায়দুল কাদের চাচা, ওনাকে আমি চাচা বলি, উনি আবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবেন? এত তেল দেন কেন? আপনি বলছিলেন যে চাটা, এত চাটছেন কেন সবাই? চাটলেই লাভ হয়, না চাটলে হয় না, ব্যাপারটা এরকম? বলতেছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে। লজ্জা শরম নাই তো, বেহায়ার দল। বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করেছিলেন। কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে? যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল, দুটোই। হ্যাঁ, কলকাতা, লন্ডন, নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের নেতাদের বিলাসী জীবন। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। কলকাতা, লন্ডন, নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন। গেল 12ই এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত হয়েছে এমন খবর। দেশে যখন নেতাকর্মীরা হামলা মামলায় জর্জরিত, তখন দেশ ছেড়ে প্রবাসে বিলাসী জীবন নিয়ে কি ব্যাখ্যা নেতাদের? ক্ষমতা হারানোর পর দেশে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগ সরব থাকছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দলটির নেত্রী শেখ হাসিনা সহ নেতাদের নানান বিবৃতি, অভিযোগ, আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য, আবার কখনো কবিতা আবৃত্তি প্রচার করা হচ্ছে। কিন্তু এতে কি অর্জন করছে দলটি? দেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পক্ষে যখন চলছে শক্ত প্রচারণা, তখন সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। তাহলে কি করবে দলটি? কি ভাবছে দলের নেতাকর্মীরা? দলের পক্ষ থেকে কি বার্তা যাচ্ছে তাদের কাছে? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে। আপনার কাছে শুরু করি যে দেশের রাজনীতিতে এখন অনেকটাই মাঠের রাজনীতি বলতে আমরা যা বুঝি, সেখানে আওয়ামী লীগকে খুব একটা একদম নাই বললেই চলে। সেখানে অনলাইন কর্মকাণ্ডে মোটামুটি আপনাদের একটা সরব উপস্থিতি দেখা যায়। আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য, বিবৃতি এগুলো শোনা যায়। আমি সেরকমই একটা বিষয় নিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তিনি অফিসিয়াল ফেসবুক পেজে, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার বক্তব্য তো আসছে, আপনারা শোনেন সেটি। তিনি একটা বক্তব্য সম্প্রতি তিনি বলছেন, প্রতিটি হত্যাকাণ্ডই ছিল পরিকল্পিত, কবর থেকে লাশ তুলে ফরেন্সিক করলেই স্পষ্ট হবে। এবং তিনি মুগ্ধ আবু সাইদের মৃত্যুর কথা উল্লেখ করছেন এবং বলছেন আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে, মেটাল বুলেট লাগে নাই। কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অন্তত 2টি শট ছিল যেখানে লেথাল মেটাল প্যালেটেই আসলে প্রাণ হারিয়েছে, এরকম একটা কনক্লুশনে জাতিসংঘ টানছে। মানুষ আসলে কোনটিকে মানুষ নেবে? এবং তিনি আরও একটা সাথে বলি, তিনি বলছেন আমি হত্যা করিনি, আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি, বরং পুলিশকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি। এই বক্তব্যটা মানুষ আসলে কতটা আস্থা বা বিশ্বাসের সাথে নিচ্ছে বলে আপনারা দলের রাজনীতিবিদ কর্মীরা মনে করেন?
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। শুরুতে এমন একটা প্রশ্ন করলেন, এটা এটা উত্তর দেওয়া তো আচ্ছা দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না। আমার কেন জানি মনে হয়, আমি কথাটা আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই। প্রথমত, জুলাই অগাস্টের আন্দোলনে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ কখনো একপক্ষীয় হয় না। তাহলে ইতিহাসের জন্য, সময়ের জন্য, ন্যায় বিচারের জন্য আওয়ামী লীগ সমর্থিত যে সরকার, সেই সরকারের পক্ষ অবলম্বন করে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক অথবা সেনাবাহিনী হোক, যেই গুলি অথবা আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে সকল হাতিয়ার প্রয়োগ করার সুযোগ রয়েছে প্রয়োগ করেছেন, এবং তার যে ভিডিও ফুটেজ গুলো আছে, সেগুলোর জবাবদিহিতা বা সেগুলোর ব্যাপারে বক্তব্য দেওয়ার দায়িত্ব তো কারো না কারো একজন আছে। তো সেই বক্তব্যটা যদি কেউ দিয়ে দেন, তাহলে আমি মনে করি অনেকটাই এই রহস্যের অবসান ঘটে। আর পরিকল্পিত হত্যাকাণ্ড যারা করেছে, বঙ্গবন্ধু কন্যা যে কথাটা বলছেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটা পরিস্থিতি পরিবর্তিত হলে হয়তো সেই উত্তরগুলো পাওয়া যাবে। প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, যে দিনের শেষে আমরা তো রাজনীতি করি যাদেরকে নিয়ে, তারা কি দেখছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা জায়গায় এত বেশি এই তথ্যচিত্র বা এই অডিও ভিজুয়াল কন্টেন্ট, যে এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার কোনো বক্তব্য যদি না আসে, তাছাড়া প্রতিনিয়ত আমরা কিন্তু যারা এইসব কন্টেন্ট দেখতেছেন তাদের থেকে দূরত্ব তৈরি করছি। এখন আমি যদি মনে করি যে এই কন্টেন্ট দেখছে স্পেশালি জেনজি বা মিলেনিয়ানরা, তাদেরকে আমাদের প্রয়োজন নাই, তাইলে তার কোনো কথা আগানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, যেমন ধরেন, আমি আসলে জাতিসংঘের রিপোর্টের থেকেও বেশি চিন্তিত কোথায়, একটা কিছুদিন আগে একটা ডকুমেন্টারি বেরিয়েছে 15 মিনিটের, যেটা যাত্রাবাড়ি থানার ওখানে শুটিং বা কিলিং হয়, ওই ওই 3 মাস আগের ওই ভিডিও। সংস্থাটা, হ্যাঁ ওই সংস্থাটার নামটা ভুলে গেছিল, সেপ্টেম্বর মাসে বের করেছিল। তো আমি খুব নিবিড় ভাবে সেটা দেখলাম। এখন এইটার ব্যাপারে তো একটা ন্যারেটিভ আপনার থাকতে হবে। এবং নেত্রী যে কথা বলছে কথা সত্য, আওয়ামী লীগ তো এই হত্যাকাণ্ড করেন নাই। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এর সাথে কোনো সম্পৃক্ততা নাই বলে আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতি করে। এখন আমি আবার একটা শব্দ কিন্তু ব্যবহার করেছি, আওয়ামী লীগ সমর্থিত সরকার। সেই সরকারে যারা ছিলেন, যে হায়ারার্কিতে চেইন অফ কমান্ডে ছিলেন, তারা যদি অনুগ্রহ করে, অথবা আমি এভাবে বলি, আমি তাদের পায়ে পড়ি, তারা তাদের দায়িত্বের জায়গাটা যদি পরিষ্কার না করেন, তাছাড়া আমরা যারা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী, যাদের কোনো নির্বাহী পদ ছিল না, যাদের সরকারে কোনো অবস্থান ছিল না, যারা রাজনৈতিক একটা বিশ্বাস করে, তারা সকলে বিপদগ্রস্ত। অর্থাৎ এই যে আপনি ধরেন, আমি যেই ভিডিও চিত্রতে কিলিং স্প্রি দেখলাম, আমি তো পুলিশের গুলি করা দেখছি, তাই না ভিডিওতে। এখন অন্য সাইড থেকে গুলি করছেন কি করছেন না সেটা আমি অতটা দেখি নাই, তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে করে পুলিশের ভূমিকাটাকে ভুল বোঝার অনেক সুযোগ রয়ে গেছে। এখন ভুল বোঝার কেন যিনি, বলছেন? কারণ ওখানে ন্যারেটিভটা তো খুব মারাত্মক, তাই না। ওখানে ন্যারেটিভ বলছে যাদেরকে গুলি করা হচ্ছে তাদের হাতে তো কোনো মরণাস্ত্র দেখা যাচ্ছে না। এখন যদি না আরেকজনের হাতে কোনো মরণাস্ত্র না থাকে, তাছাড়া আপনি কিভাবে, কি কারণে আপনি গুলি করবেন, এটা একটা জায়গা। হ্যাঁ, এখন একটা ব্যাপার আছে, ধরেন আমার উচ্চতা যদি 4 ফিট হয় আর 6.5 ফিট লম্বা যদি কোনো লোক আমাকে আঘাত করতে আসেন, তখন তার হাতে অস্ত্র না থাকলে আমি তাকে হয়তো বা গুলি করতে পারি। আত্মরক্ষার ক্ষেত্রে জাস্টিফিকেশনের কিছু জায়গা থাকে। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি আপনি একজন, যাত্রাবাড়ির সেই ভিডিওটির কথাই বলেন, যেটি আসলে আমিও দেখেছি 3 মাস আগে প্রথম আলোতেও সেটির একটা মানে বড় প্রতিবেদন, তথ্যচিত্র আমরা আমার জন্য দেখেছি প্রথম আলো সেটি। কোনো বিষয় না। সেখানে প্রথম আলো দেখা যাচ্ছে না, শুনেন, আমার জন্য প্রথম আলো কোনো বিষয় না। আমি আবার একটু বলি, প্রথম আলো কেন বিষয় না। প্রথম আলো বাংলাদেশের ভিতরেই তো একটা পত্রিকা, তার ভালো লাগা না ভালো লাগা, তার বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য, এইসব ব্যাপার থাকতে পারে। হ্যাঁ,
আমি প্রথম আলোকে খুব ঘনিষ্ঠভাবে চিনি, সুতরাং প্রথম আলো আমার জন্য ফ্যাক্টর না। আমার জন্য ফ্যাক্টর হচ্ছে যে রাশিক রহমান, যেই বিষয়ে আপনার কাছে ফ্যাক্ট হোক, ভিডিও তো ভিডিও, সেটা যেই অর্গানাইজেশন, না 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 ভিডিও তো ভিডিও না, আমি বলছি আমার জন্য ফ্যাক্টর হচ্ছে যেই সংস্থাটি এই ভিডিওটার কম্পাইলেশন করেছেন, গবেষণা করেছেন, সেটা যদি সত্য একটি অর্গানাইজেশন হয়, আমি সেটাকে মূল্য দিব। এবং আমি মূল্য দিচ্ছি বলেই তো আপনাকে বললাম যে আসলে এটা আমি একা তো দেখছি না, আরো অনেকে দেখছে। সুতরাং সেই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার যৌক্তিকতা কতটুকু ছিল বা না ছিল সেসব তর্ক বিতর্কের সুযোগ রয়ে যায়। কিন্তু আমি আবার বলছি, মিনতি করে বলছি, যে আওয়ামী লীগের নির্বাহী শক্তির যারা অধিকারী ছিলেন, যারা একেবারেই সরকার পরিচালনার জায়গায় ছিলেন, যাদের নির্দেশ অথবা পুলিশ চলতো, তারা যদি আল্লাহর ওয়াস্তে এখন এই জিনিসগুলো পরিষ্কার না করেন, তাহলে যেটা হবে যে আওয়ামী লীগের একজন নিরীহ যিনি কর্মী, যিনি আসলে কারো একটা চুলও হয়তো বা ছিলেন নাই, কারো হয়তো ক্ষতিও করেন নাই, তিনি কিন্তু এখন ক্ষতির সম্মুখীন, তিনি কিন্তু দৌড়ে পালিয়ে বেড়াচ্ছেন। দলের পক্ষ থেকে পরিষ্কার করার কথা, কিন্তু আপনি যেটি বলছেন সবাই সঠিক তথ্য, আমি দলের পক্ষ থেকে বলি নাই, আমি বলেছি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত সরকারি পদগুলো, নির্বাহী পদগুলো দখল করে রেখেছিলেন, তাদের এখন দায়িত্ব পালন করার সময়। কারণ তাদের মুখ যদি তারা না খুলেন, তারা যদি দায়ভার না নেন বা ব্যাপারটাকে যদি পরিষ্কার না করেন, তাছাড়া যেটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন নিরীহ কর্মী, যিনি এই গোলাগুলি সংঘর্ষের সাথে কোনো সম্পর্কই নাই, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, তিনি মিথ্যা মামলার শিকার হচ্ছেন, তিনি অত্যাচারের শিকার হচ্ছেন, তিনি লাঞ্ছিত হচ্ছেন। আপনার বক্তব্য স্পষ্ট, আপনি বলছেন যে নেত্রীকে এখনো সঠিক তথ্য, সবাই সঠিক তথ্য দেন নাই, কিন্তু তাকে তথ্য দিতে হবে কেন? তিনি নির্বাহী, আপনি যে বলছেন তিনি প্রধান, এবং জাতিসংঘের রিপোর্টে বলছে যে তিনি সরাসরি নির্দেশদাতা। আচ্ছা শুনেন, আমি নিজেও তো, আপনি যেরকম আমাকে জিজ্ঞেস করছেন, আমি নিজেও কিন্তু অনেকটা বিভ্রান্ত। কারণ জননেত্রী শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন, আমি সেই ডিবেটে যাব না। তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জিনিসটা একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। তো তার মানে নেত্রীর কথা তো উনি শুনছেন না। নেত্রী যদি প্রধানমন্ত্রী থাকেন এখনো সাংবিধানিকভাবে, তাহলে তারই একজন তথ্যমন্ত্রী তার সাবেক হওয়ার কথা না, তার থাকার কথা বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, এবং তার কারো অধীনে নির্বাচন চাওয়ার কিন্তু কথা না। আমি নিজেই বিভ্রান্ত। আবার একই সাথে যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তারও তো নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলার কোনো সুযোগ নাই, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং তাকে তো কথা বলতে হবে। এখন কথা হচ্ছে যে দলের ন্যারেটিভটা তো পরিষ্কার হচ্ছে না, নেতাকর্মীরা তো কনফিউজড। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, তার উপর আস্থা রাখেন। জননেত্রী শেখ হাসিনা যখন বলেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন তারা মনে প্রাণে মেনে নেয় যে তিনি প্রধানমন্ত্রী। তাহলে ওনার মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাই একযোগে যদি বলে তারা সাবেক, তাহলে কোনটা সঠিক? তাতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে। আমার জায়গাটা ছিল ওইটা, যে সরকারের জায়গাটা, সংসদের জায়গাটা, রাজনৈতিক কর্মীর জায়গাটা পৃথক করে আলাদা করে পরিষ্কার করা দরকার। আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আশা করি আপনাকে যে কথাগুলো বলছি ঠিক সেভাবে আপনি উপস্থাপন করবেন, যাতে ভুল বোঝার সুযোগটা না থাকে। কারণ যে কোনো একটা রাজনৈতিক আবহ, পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আওয়ামী লীগ ইজ নট এভরিথিং. আওয়ামী লীগ ইজ পার্ট অফ ইট. ইটস এ পলিটিক্যাল পার্টি. It has a political philosophy. It has a political ideology. Not necessarily the executive body, the government follows all the ideology and philosophy of Awami League. রাশিক রহমান, তাহলে কি বিষয়টা এরকম যে আপনাদের দলের মধ্যে কি কোঅর্ডিনেশন বা সমন্বয় জিনিসটার অভাব? কারণ শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী না হয়ে বর্তমান প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন, আর মন্ত্রীরা আপনি বলছেন যে তারা নিজেদেরকে আবার সাবেক বলছেন, এই যে একটা সাংঘর্ষিক অবস্থান, কোনটা সত্যি? সমন্বয় করে কি নিজেদেরকে প্রেজেন্ট করছেন না মানে আপনার দলের শীর্ষ নেতারা? এখন এটা তো একটা কৌশল হতে পারে যে পর্দার আড়ালে হয়তো বা সমন্বয় আছে, কিন্তু ওই কৌশলের কথা আমি জানি না। মানে এটা যে কি আমি নিজেই বুঝতেছি না। হ্যাঁ, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তো আর লুকিয়ে থাকতে পারি না। হ্যাঁ, যেটুকু প্রাণে বেঁচে থাকার জন্য বা আমার উপরে অন্যায় যাতে সংগঠিত না হয়, আত্মরক্ষার্থে আমার যেটুকু দূরত্ব রাখার সেটা রেখে আমাকে আমার রাজনীতি করতে হবে, আমাকে আমার কথা বলতে হবে। আপনি যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সাড়া দিয়েছি। এবং আমি তো বললাম প্রথমে যে আপনার প্রশ্নটা খুবই জটিল, এটা উত্তর দেওয়া সহজ না। কিন্তু আমি নিজেই বিভ্রান্ত যে যদি আমি যদি মেনে নিই, যেটা আমরা অফকোর্স আমরা এটা মেনে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যদি নিজেকে সাংবিধানিক ভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, তাহলে ওনার সাথে যারা আছেন,
যারা প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তারা তাহলে নিজেদেরকে সাবেক বলবেন কেন? এটা তো তার বক্তব্যের প্রতি সুবিচার করা হচ্ছে না। তাহলে 1971 সালের মতো আমরা বলতে পারি আপনি কোনটাকে ঠিক মনে করেন? প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, মানে দুইজনের আমি ওটাতে যাওয়ার আগে আমি বলছি যে তাহলে আমাদেরকে 1971 সালের মতো একটা প্রবাস সরকারের কথা ঘোষণা করতে হবে, যে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান এমপি সংসদস্য, কিন্তু আমরা প্রবাসে আছি বিশেষ কোনো চক্রান্ত বা কোনো একটা ষড়যন্ত্রের কারণে। ঠিক আছে, এখন কোনটা সঠিক বা কোনটা সঠিক না সেটা বলার থেকে আমি মনে করি কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো। আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে, অবশ্যই তারা আমাদের মিত্র হবেন, বন্ধু হবেন, তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না। আমাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে, আমাকে বাংলাদেশের কথা বলতে হবে। আপনি দেখেন, আমি একটা নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছেন, আপনি বুঝতে পারছেন না কার কাছে নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছি? আচ্ছা ধরেন বাংলাদেশের একজন মুসলমান, তিনি তো বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের না, ভারতের না। বাংলাদেশের একজন হিন্দু, তিনি কিন্তু নেপালেরও না, ভারতের না, তিনি বাংলাদেশের, তিনি শ্রীলঙ্কারও না। তাহলে আমার দেশে যদি সংখ্যালঘু অথবা সংখ্যাগরিষ্ঠ যেভাবে ধরেন কারো উপরে অত্যাচার বা নির্যাতন হয়, তার পাশে তো আমাকে আমার দলীয় শক্তি দিয়েই দাঁড়াতে হবে। তার পাশে আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পার্বত্য চট্টগ্রামে এই যে আদিবাসী বা চাকমা, মুরং, বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে যে নৃতাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার যে জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে অনেক বুদ্ধিস্ট আদিবাসীরা তারা তাদের নিজস্ব উদ্যোগে চায়নার সাথে যোগাযোগ করে, নিজস্ব উদ্যোগে থাইল্যান্ডের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাওয়ার জন্য। কিন্তু দিনের শেষে সে তো বাংলাদেশের, তাই না? এখন আমার কথা হচ্ছে, আমার দেশে যদি অত্যাচার হয়, অন্যায় হয়, যিনি অত্যাচারিত হচ্ছেন, যিনি অন্যায়ের শিকার হচ্ছেন, তার পাশে তো আমার নিজের শক্তিতে দাঁড়াতে হবে। অবশ্যই তাকে রক্ষা করার জন্য যে বিদেশি কোনো শক্তি এগিয়ে আসে, সেটাকে স্বাগত না জানানোর কোনো কারণ নাই। কিন্তু এটা যদি এমন হয় যে আমি শুধু বিদেশি শক্তির উপর নির্ভর করছি, যেটা বুঝি সেটা যদি বলি, আওয়ামী লীগ কি নগ্নভাবে ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে? কিছুটা তো তাই। জি, রাশিক রহমান আরেকটু আরো দু একটা বক্তব্য। না, কিন্তু এখানে কথা আছে, ভারত তো আমার বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু, ভারত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে স্বীকার করে, ভারত বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক যে চেতনা তাকে স্বীকার করে, ভারত বাংলাদেশের উত্তর অগ্রগতি হোক, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, সেটা আমি বিশ্বাস করি তারা চায়। সেই জায়গা থেকে কিন্তু এখন যে আচরণ করছে ভারত, এখন যে আচরণ করছে, আমি একটু আসবো, মানে একসাথে অনেক দিকে চলে যাবো। তাছাড়া যদি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বক্তব্যটা শেষ করি, আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আমলে, মানে নেতাকর্মীদের উপরে যেই নির্যাতন বা অত্যাচার হচ্ছে, যেটি আসলে আপনিও বলছিলেন, সেই কথাগুলো তিনি উচ্চারণ করছেন এবং বলছেন যে আমাদের প্রতিপক্ষের সাথে তো আমরা এমন আচরণ করিনি। কেমন আচরণ আপনারা করেছেন আসলে? কারণ আপনাদের প্রতিপক্ষ যারা ছিল, বিএনপি বা জামাতে ইসলামী, এখন যারা কথা বলতো তখন তো কথাই বলতো না, বিএনপি যা বলছে তারা তো এরকমই বলতো যে তাদের উপর গুম, খুন, অত্যাচার, হামলা, নির্যাতন, মামলা চলেছে। না, কথাটা তো আবার আপনার আগেও আপনার সাথে আমি অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানের পুনরাবৃত্তি হয়ে যাবে। আমি আবারও বলছি যে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল, আর যাই হোক, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, আপনার বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু কখনো আপনি আদালতে যাচ্ছেন বিচার প্রার্থী হওয়ার জন্য, আপনাকে জনসমক্ষে পেটানো হচ্ছে বা আপনার আইনজীবীকে পেটানো হচ্ছে, এই ঘটনা বোধহয় ঘটে নাই। এবং আমি আপনাকে আবারও বলতে চাই, আপনার অনুষ্ঠান, আমার নামে এখন মনে হয় 1 ডজনের উপরে মামলা, আমি এখন গোনাও বন্ধ করে দিয়েছি, কারণ এইগুলো ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে, এবং আমার এলাকার শত শত মানুষকে মামলায় অভিযুক্ত করা হচ্ছে, যেগুলোর সাথে তাদের কোনো সম্পর্কই আসলে নাই। এখন এরকম মামলাকে আপনাদের প্রতিপক্ষের উপর দিতেন না আপনারা? না, আমি আসছি তো, আমি নিজে তো আইনের কাছে সোপর্দ হতে চাই। যদি শুধু এতটুকু নিশ্চয়তা থাকতো যে রাশেদ রহমানকে বিচার হওয়ার আগেই, শাস্তি হওয়ার আগেই
শারীরিকভাবে লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত করা হবে না। কিন্তু আমি যা দেখছি আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, যে যেই রাজনৈতিক নেতাই যাচ্ছেন তাকে প্রথম দফায় মাইক, থাপ্পড়, ঘুষি থেকে শুরু করে এমন কিছু নাই যা করা হচ্ছে না। এমনকি জেলখানার ভিতরেও বাতি নিভিয়ে দিয়ে আক্রমণ করা হচ্ছে। আর তার থেকেও বড় কথা, তার যে আইনজীবী বেচারা, সে আইনজীবীকেও পেটানো হচ্ছে। সুতরাং আমার কথা হচ্ছে, আপনি অনেক লম্বা করতে পারেন আমরা কি করেছি বা করি নাই, হ্যাঁ, আমরা হয়তো সবকিছু ঠিক করি নাই বলেই তো আমরা এখন এখানে। ওটা নিয়ে আমার সময় নষ্ট করতে চাই না। আমি চাই সামনের দিকে আমরা সঠিক কি করতে পারি সেটা নিয়ে আলাপ করার জন্য। তো সঠিক করার জন্য, সঠিক করার জন্য যেটা যেটা সেটা হচ্ছে যে বর্তমান যে সরকার আছে, হ্যাঁ, বর্তমান যে সরকার আছে, সে সরকার যে ক্ষমতায় আছে, এই বাস্তবতাকে তো আমি অস্বীকার করতে পারি না। এটা আছে তো, হ্যাঁ। তাকে শুধু আমি একটা কথাই বলতে পারি যে আপনি যদি সত্যি নিশ্চিত হয়ে থাকেন যে আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা অপরাধী, অন্যায়কারী, তাহলে তাদেরকে আদালতে এসে সোপর্দ হওয়ার সুযোগ করে দেন। এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে তারা নিরাপদে আদালতে এসে আইনের আশ্রয় নিয়ে জেলে যাবে, জামিন প্রার্থী হবে, বিচারের সম্মুখীন হবে। এবং এটা আমি আমার একার জন্য বলছি না, এটা আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মীদের জন্য আমি বলছি যে আপনারা যদি নিশ্চিত হন যে আমরা সত্যি অন্যায়কারী, দেন ইউ হ্যাভ নাথিং টু লুজ। আপনি তো প্রমাণ করতে পারবেন যে আমি অপরাধী, আপনার কাছে প্রমাণ আছে, অকাট্য প্রমাণ আছে। তাহলে আপনি ওই পরিবেশ তৈরি করে দেন যেখানে রাশেক রহমান সহ আরো নাম না জানো আরো লক্ষ কোটি নেতাকর্মীরা নির্ভয়ে, নির্ভয় শব্দটা নিঃসংকোচ নয়, নির্ভয়ে আত্মসমর্পণ করতে পারে। সংকোচ তো থাকবেই, বিচারে কি হবে হবে না এটা তো একেবারে নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু আমি যদি জানি যে আমি ডিগনিটি নিয়ে, আমার আত্মসম্মান নিয়ে আত্মসমর্পণ করতে পারি, আমি আত্মসম্মান নিয়ে আমার সামাজিক মান মর্যাদা বজায় রেখে জেলে যেতে পারি, আসতে পারি, কাঠগড়ায় দাঁড়াতে পারি, তাহলে তো মনে হয় এটা একটা ভালো পরিস্থিতি সৃষ্টি করবে। জি জি, আপনার এই আবেদনটা স্পষ্ট। আপনারা প্রায় মানে সেই জাতিসংঘের প্রতিবেদনের কথা বলছিলাম, যেটা নিয়ে উল্লেখ করছিলাম একটু, একটা বিষয় খুব উল্লেখ করেন আপনাদের নেতা কর্মীরা সবসময়, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে মানে উদ্ধৃতও করেন এই প্রসঙ্গে। তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন তিনি বলেছিলেন 7.62 রাইফেলের বিষয়টা। এই প্রসঙ্গটাকে একটু আপনি, এই প্রসঙ্গতে আপনার আসলে কি বক্তব্য? কারণ তিনি পরবর্তীতে স্পষ্ট করেছেন যে পুলিশের কাছে কোথা থেকে আসলো এই অস্ত্র, এবং সাধারণ সিভিলিয়ানদের কাছেও সেই প্রসঙ্গে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন এই তদন্তটাই তিনি আসলে করতে চেয়েছিলেন। এবং জাতিসংঘের সেই প্রতিবেদনে কিন্তু বলেছে যে পুলিশের যে প্রতিবেদন, পুলিশ যেটি আসলে দিয়েছে জাতিসংঘের কাছে, সেখানে তারা বলছে যে পুলিশ, র্যাব এই 7.62 রাইফেল ব্যবহার করেছে। আচ্ছা দেখেন, উনি তো একজন মুরব্বী মানুষ, একজন ওয়ান স্টার জেনারেল ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন। ওনার কথা কি বলবো, মানে যখন কানেক্ট করে প্রশ্ন করেন তখন প্রশ্ন উত্তর দিতে অসুবিধা হয়। মানে বাংলাদেশের মানুষ হচ্ছে কি সবসময় শ্যালো কমেন্ট করে, বাংলাদেশের মানুষ, বুঝলেন। চৈনিক একজন প্রখ্যাত জেনারেল আছেন যার নাম হচ্ছে জেনারেল লু, চাইনিজ রেভলিউশনে আর্মির একজন জেনারেল, তার নাম হচ্ছে জেনারেল লু। তিনি একটা অস্ত্র ডিজাইন করেছিলেন যেটাকে বাংলাদেশে প্রচলিত ভাষায় বলা হয় চাইনিজ রাইফেল। চাইনিজ রাইফেলের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে সেমি অটোমেটিক, আরেকটা হচ্ছে ওটাও সেমি অটোমেটিক হতে পারে কিন্তু সেটাতে গুলির সংখ্যা ম্যাগাজিনে কম থাকে। একটাতে 25 রাউন্ড এবং ঊর্ধ্ব, আরেকটাতে 11 রাউন্ড বোধহয় রাখা যায়, আমি ভুল, কারণ আমি তার অস্ত্রের বিশারদ না, আমি পড়ালেখা করে পেয়েছি। বাংলাদেশ পুলিশের প্রতি 5টা অস্ত্রের পরে যে অস্ত্র থাকে সেটা হচ্ছে 7.62 একটা চাইনিজ রাইফেল। এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের সাথে এই 7.62 সেমি অটোমেটিক ভার্সনও কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে। আপনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের যে অস্ত্রগুলো যদি দেখেন সেখানে প্রচুর পরিমাণে 7.62 আছে। র্যাবের কাছে 7.62 ক্যালিবারের অস্ত্র আছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 7.62 ক্যালিবারের অস্ত্র আছে। এখন 7.62 তো কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না, ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে। কিন্তু 7.62 অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা, প্রচুর পরিমাণে আছে। শটগান,
ছড়রাক বন্দুকের পাশাপাশি প্রচুর পরিমাণে 7.62 আছে, বিজিবি প্রচুর পরিমাণে 7.62 আছে, র্যাবের 7.62 আছে সেনাবাহিনী। এখন আমার মনে হয় কি মানে এগুলা নিয়ে বেশি উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই কারণে আমি আবারও বলছি, রাজনীতিটা যদি নতুন প্রজন্মের হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই। কারণ এই বাচ্চাটা যদি আজকে ইন্টারনেট ঘেটে জেনারেল রুল রাইফেলের বিস্তারিত জেনে যদি দেখে যে বাংলাদেশ পুলিশে 7.62 আছে, তাহলে 7.62 উপর ভিত্তি করে আমি যে চুক্তিটা উপস্থাপন করছি ওটা তো নিমেষে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সুতরাং we should not discuss or bring up such points which doesn't actually stand in the testament of the truth. তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা, সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন, তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন? এই যে 7.62 আমি জানি না ভাই, I don't know, আমি জানি না। আচ্ছা, আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আসলে এই জাতিসংঘের রিপোর্টটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, একজন নেতা হিসেবে আপনি জাতিসংঘের রিপোর্টকে কিভাবে নেন? না না, আমার কথা হচ্ছে যে হত্যাকাণ্ড যেখানে যেভাবে হোক সেটা তো বিচার হতে হবে। এখন সমস্যা হলো যে নেতৃত্ব গতকালকে না গত পরশুদিন আমি যেটা শুনলাম লাস্ট বক্তব্য, সেখানেও তিনি বলেছেন যে আমি তো জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং একটা কমিটিও করে দিয়েছিলাম, কিন্তু সেটা কেন করা হলো না, এটা আমার প্রশ্ন। তাহলে এই কথাটা যদি সত্য হয় তাহলে তার মানে আপনি তো জাতিসংঘের উপর আস্থা রেখেছিলেন 5ই আগস্টের আগে। তাহলে এখন যদি জাতিসংঘ কোনো রিপোর্ট দেয় তাহলে সেই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকলে আমি মনে করি সেগুলো তুলে ধরা ভালো, রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না। তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি 5 তারিখ আগে আমাদেরকে ডেকেছিলেন কেন? তাহলে কোনো একটা উত্তর তো আপনাকে দিতে হবে, কোনো একটা জায়গায় তো আপনাকে দাঁড়াতে হবে। ওইটা ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা সাবেক প্রধানমন্ত্রী দুইটার একই রকম ব্যাপার আর কি, মানে যে কোনো একটা জায়গায় আপনাকে আসতে হবে। আপনি যদি জাতিসংঘ, এটা আমি কয়েকদিন মানে বিগত প্রোগ্রামে আওয়ামী লীগ নেতারা যখন এসেছেন আমি দুটা প্রোগ্রামে উল্লেখ করেছি, জাতিসংঘ বলছে যে জাতিসংঘই বরং আবেদন করেছে, কিন্তু সেটিকে সরকারের পক্ষ থেকে তাদের আবেদনে সাড়া দেওয়া হয়নি ডক্টর ইউনূসের সরকার আসার পরে। আমাকে তো জননেত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করতে হবে, আমি তো আওয়ামী লীগের কর্মী। উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান করেছিলেন। কেন করেছিলেন? কারণ উনি জাতিসংঘের উপর আস্থা রাখেন। তাহলে আমাকে নেত্রীর কথা যদি সত্য এবং সঠিক ধরে নেই, তাহলে এরপরে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন সেটাকে আমি ফেলে না দিয়ে আমাকে বলতে হবে যে অমুক জায়গায় ত্রুটি হয়েছে, অমুক জায়গায় আরো দেখার ব্যাপার আছে। মানে ডিপ্লোমেসির তো একটা ভাষা থাকে, আপনি ক্যান্সেল আউট করবেন কিভাবে সেই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা নিজেরাই তো জাতিসংঘের তদন্ত চেয়েছিলাম নেত্রীর ভাষ্য অনুযায়ী। জি, আপনি যে এরকম মানে সমালোচনায় বেশ খোলামেলা কথা বলছেন, আগেও আপনি সমালোচনা খুবই প্রখরভাবেই করতেন, তখন অবশ্য বিরোধীদের বেশি সমালোচনা করতেন, এখন একদম আত্মসমালোচনা বা নিজের দলের সমালোচনা করেন। আমি তো একদমই নির্মমভাবে সমালোচনা করছি। আমি তো আপনাকে বললাম যে বর্তমান সরকারের উচিত, যদি সত্যি তারা এত কমিটেড হয় যে আমরা অপরাধী অন্যায়কারী, সুযোগ করে দেখ না, আমরা এসে আদালতে দাঁড়াই, দেখি কোন মামলাটা উনি প্রমাণ করতে পারেন। আই এম ভেরি ক্লিয়ার, আই এম ভেরি বোল্ড। আমি কি এখন সমালোচনার কথা বলি নাই? আমি তো বললাম যে একটা আদালতে দাঁড়ানো যায় না, উনি বিচার দিবেন কিভাবে? কিন্তু এই যে দলের ভিতরের বিষয় নিয়ে যে দুই নাম্বার কথা হচ্ছে আমি কার সমালোচনা করছি? আমার কথা হচ্ছে আমার দলের নেতা কর্মীরা নেত্রী শেখ হাসিনার কথাকে সত্য মনে করেন। উনি যদি সাংবিধানিক প্রধানমন্ত্রী হন তাহলে আমি তাকে সমালোচনা করছি যিনি তার নিজেকে সাবেক বলছেন। Why? He has to listen to the president of the party, শেখ হাসিনা। সে নেত্রীর কথা শুনতেছে না কেন? এটা কি সমালোচনা হলো নাকি? আমাকে গত পরশুদিন যুক্তরাজ্য থেকে একজন সাবেক ছাত্রনেতা ফোন করেছে, তাকে আমি পরিষ্কার বলেছি যে তোমার ওখানে যারা কেন্দ্রীয় নেতা আছেন বা বিভিন্ন পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তারা যখন নিজেকে সাবেক বলে তখন নেত্রীর কথাটা তো হালকা হয়ে যায়। কেন তারা নিজেকে সাবেক বলবে? এখন এটাকে যদি সমালোচনা মনে করেন তাতে কিছু করার নেই ভাই, আমি সত্য কথা বলতেছি, যে কোনো একটা হতে হবে। এবং নেত্রী যদি বলেন যে আমি প্রধানমন্ত্রী এখনো সাংবিধানিক ভাবে, তাহলে আমি তো গোপন করছি না, এটা আমি আরাফাতের সাথে সরাসরি কথা বলতে পারবো। বাংলাদেশ আওয়ামী লীগের সে কেন্দ্রীয় কমিটির সদস্য, কিন্তু তার পাশাপাশি আরেকটা পরিচয় হচ্ছে সে তথ্য প্রতিমন্ত্রী।
তাহলে নেত্রী যদি সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী হন, তিনি কি আরাফাতকে বরখাস্ত করেছেন, বা তিনি কি ক্যাবিনেট ভেঙে দিয়েছেন? তা তো করেননি। তাহলে আরাফাত কিভাবে আওয়ামী লীগের একজন নেতা হয়ে অনলাইনে গিয়ে লাইভে গিয়ে বলছে যে সে নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? এটা জানতে চাওয়া আমার জন্য কি অন্যায়? আপনারা কি আমার জন্য গালিগালাজ করবেন? এর জন্য কি আমাকে জেলে দিবেন? এর জন্য কি আপনারা বসে করবেন? আই এম জাস্ট আস্কিং ইউ, কারণ আমি জানি যে আপনারা তো তাদের কিন্তু এর জন্য আসলে কিছু করা হচ্ছে কিনা, আমি আসলে সেই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। এটা তো একটা সমালোচনা না? রাশিদ রহমান এর আগেও আপনার সাথে দুটো অনুষ্ঠান করেছে, আপনি অনেক আত্মসমালোচনার কথা বলেছেন। সেই জায়গা থেকে আপনার বিরুদ্ধে দলের কাছ থেকে কোনো রকম বার্তা কি আসে, কোনো নিষেধ? হ্যাঁ আসে, অনেকে বলে ভাই আপনি এগুলো ওপেনলি বলেন কেন, এগুলা ফোরামে বলেন। হ্যাঁ, চাপও দেয়। আমি বলি ভাই কোন ফোরামে বলবেন? কোথায় ফোরামটা কথা বলে? কোথায় কথা বলার ফোরাম? আপনি ইসরায়েল গাজা প্যালেস্টাইন নিয়ে কথা বলতেছেন, কোথায় বসে বলতেছেন? আপনি ভারত থেকে আপনি খুব গাজা গাজা করতেছেন, তাহলে কি হইল? কেন বলছি এই কথাটা? কারণ হচ্ছে যে দিনের শেষে ভারত তো ইসরায়েলের মিত্র দেশ। আপনি সেখানে বসে আবার আপনি মানে এগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে কি যে আপনি আপনার জায়গাটাকে ছোট করে আনেন। প্রথম কথা হচ্ছে আপনার দলকে বাঁচান, আপনার নেতা কর্মীকে বাঁচান। এটা তো তেল মারার কোনো বিষয় না। কতগুলো লোক আওয়ামী লীগের সময় ব্যবসা বাণিজ্য করছে, চুরি চুরি করছে, তাদের কারণে আজকে নিরীহ যে নেতা কর্মীরা তো কষ্ট পাচ্ছে। এখন এটার জন্য রাষ্ট্র কুমারকে খুব গালিগালাজ করতে পারেন, কিন্তু আমাদের জায়গাটা ছোট করেন, এত লাফালাফি করেন না। ছোট করে দেশ বাঁচানো, দল বাঁচানোর চিন্তা ভাবনা করেন। আপনি আপনি ডোনাল্ড ট্রাম্প বললো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেটাকে সে স্বীকৃতি দেয় না। আপনার মনে আছে তো নিউজটা? আপনার মনে আছে নিউজটা? হ্যাঁ, আমরা খুব খুশি হয়ে গেলাম, একদম ফেসবুক সয়লাভ। কেন সয়লাভ? কারণ এখন তো আর ইউনূস সরকার আর যেতে পারবে না ওখানে, তাই না? গুড। আবার আমার দলের আনোয়ারুজ্জামান সাহেব, যিনি আবার নিজেকে সাবেক মেয়র বলেন সিলেটের, বর্তমান মেয়র না, সাবেক মেয়র, নিজে নিজে সাবেক হয়ে গেছে। হ্যাঁ, তিনি আবার ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে চান। তা স্ট্যান্ডার্ডটা কোথায়? কোনটাতে বিশ্বাস করেন আপনি? আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? আমার কথা হচ্ছে যে আমাদের একটু ধীর স্থির হয়ে আমরা কি পারতেছি না একটা জায়গা দাঁড়াইতে? আমাদের একটা জায়গায় তো দাঁড়ানো দরকার। আপনি মনে করেন আমি দেশের বাইরে, দরকার নাই, আরেকজন দেশ দরকার নাই, দেশে কি আর কোনো লোক নাই? কাউকে আপনি সাময়িকভাবে কোনো দায়িত্ব দিতে পারছেন না, একটু গিয়ে কারো হাত পা ধরার, একটু রাস্তায় গিয়ে দাঁড়ানোর জন্য? আপনি কি সত্যি মনে করেন পদ পদবি ছাড়া, কোনো স্বীকৃতি ছাড়া, প্রাতিষ্ঠানিক কোনো অঙ্গীভূতকরণ ছাড়া কোন লোকের রাস্তায় দাঁড়ায় আন্দোলন করে কিছু যায় আসে? আপনি আপনি মানে আমি যদি নির্মোহভাবে আপনাকে বলি, ধরেন জুনায়েদ আহমেদ পলক বেচারা এখন জেলে। সে যখন ছাত্র রাজনীতি করতো তখন কি আপনি তারা চেনেন? তারা চিনতেন মন্ত্রী হওয়ার পরে। তো বাংলাদেশ আওয়ামী লীগের কালচারটা কি হয়েছে? যাকে যখন নেতা বানাই দেওয়া হয়েছে, মন্ত্রী মানে তখন মানুষ চেনা শুরু করছে। আর বঙ্গবন্ধুর সময় কি ছিল? মানুষ আগে চিনতো তারপরে হইতো। ব্যাপারটা হচ্ছে আগে চেনা তারপরে হওয়া। আর আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমরা আগে হইছি, তারপর মানুষ চেনছে, তাও ঠিক মতো চিনে নাই। তো কথা হচ্ছে যার দরুন আমরা আসলে কারো উপর আস্থা রাখছি না। তো আমাদেরকে তো যেভাবে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবেদিত ভাবে নীল দল করেন, বহু বছর ধরে করেন, সাহসী ব্যক্তি, হারানোর কিছু নাই, তাকে হইলেও তো আমি দলের মুখপাত্র বানাতে পারি, কিন্তু বানাচ্ছি না, বানাবো না। তাহলে মেসেজটা কি? এবং যদি শুনেন, অত ষড়যন্ত্র চক্রান্তের কথা বলতে গেলে যদি আমাদের ফর্মুলা এত কারেক্ট হইতো, তাহলে তার 5ই আগস্ট হইতো না, আমাদেরকে দেশের বাইরে যাওয়া লাগতো না। তাহলে যাদের হাত দিয়ে ফর্মুলাটা ভুল প্রমাণিত হয়েছে, থিওরামটা বা স্ট্রাকচারটা হ্যাজ বিন প্রুভেন টু বি অ্যাবসলিউটলি রং এন্ড ইনএফেক্টিভ, কিছুদিনের জন্য তাদেরকে একটু বলা যায় না যেটা আরাম করেন, একটু অন্যরা একটু চেষ্টা করুক? খুব কি অসুবিধা হবে তাতে? আওয়ামী লীগ কি বদলে যাবে? আপনি যে দায়িত্ব দেবার কথা বলছেন, আপনি বলছেন যে যাদের নতুনদের দায়িত্ব দেবার কথা যেটি বলছেন, মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন? মানে আপনি না, আপনি তো গণমাধ্যম কর্মী, আমি বলছি যে ডু বি রিয়েলি বিলিভ যে জনাব ওবায়দুল কাদের চাচা, ওনাকে আমি চাচা বলি, উনি আবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবেন, অথবা একটা আওয়ামী লীগের একটা সম্মানজনক জায়গায় আনতে পারবেন? ইফ নট, হোয়াট আর উই ওয়েটিং ফর?
উনি তো এখন কিছুই করছেন না, মানে গণমাধ্যমে টোটালি অ্যাক্টিভ আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেককেই দেখছি। উনি টোটালি অ্যাক্টিভ আছেন, উনি ওনার কাজ করার চেষ্টা করছেন, দলকে তো উনি ভালোবাসেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি কি করছেন আসলে, কারণ উনি কি করছেন এটা ওনাকে আপনার জিজ্ঞেস করতে হবে, আমি অত কিছু বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে দলকে তো আর সে ভালোবাসা বন্ধ করবে না, সে তো আওয়ামী লীগের, মানে আমরা পরিবর্তন হবে না। কদিন আগে আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আমার অনুষ্ঠানেই এস এম কামাল হোসেন, এবং তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাকে সবসময় ওবায়দুল কাদের সাথে দেখা যেত। আমি আপনাকে একটা নির্মোহ কথা বলি, কোন 18 বছর বয়সের সবুজ সন্তানের হৃদয়ের গভীরে যদি গেঁথে যায় যে আমি অমুক লোকটাকে নিয়ে হাসাহাসি করবো, তাকে আমি গুরুত্বের সাথে নিব না। আপনি পৃথিবীর এই পার থেকে ওই পার, উত্তর মেরু দক্ষিণ মেরু এক করে ফেলতে পারবেন, তাকে দিয়ে আপনি কোনোদিন ওই টিনেজার বা ওই ইয়াং ছেলেটা বা মেয়েটার হৃদয় জয় করতে পারবেন না। রাজনীতি যদি আপনি আপনার ছেলে মেয়েদের জন্য করেন তাহলে আপনাকে সিদ্ধান্ত একরকম নিতে হবে। আর এস এম কামাল হোসেন ভাই তারা আমার খুব ঘনিষ্ঠ, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তারা একটা স্ট্রাকচারে আছেন, নেতা হয়েছেন, এমপি হয়েছেন, তাদের জন্য অনেক কথা বলা হয়তো বা কঠিন হয়, কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু এরশাদ বিরোধী আন্দোলনে সে একটা খুব ভালো জায়গায় ছিল এবং তাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি, সে আসল রাজনীতি কি এটা সে জানে, বোঝে, কিন্তু বলতে পারে না। ঈশা ভয় পায় যে সামনে যদি নমিনেশন না পায় বা যদি আবার এমপি না হইতে পারে বা এমপি হইলেও যদি মন্ত্রী না হইতে পারে, ঠিক আছে তার জায়গায় থাকুক, আমি ওই জায়গাটা যেতে চাই না। যেহেতু আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি খুব আলট্রুইস্টিক রিজনে রাজনীতি করতে এসেছি, আলট্রুইস্টিক রিজনেই রাজনীতি করতে চাই, করবো ইনশাল্লাহ। সেজন্য আমি আসলে অত রাগ ঢাক রেখে অত ভয় ডর করে কথা বলার বিশ্বাস করি না। কারণ আমি তো একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বলেছিলাম বহু ছেলেমেয়ের মাঝে যে a politician is not necessarily a leader. A leader can be politician, but a politician always cannot be a leader. কারণ লিডারশিপের ব্যাপারটা অনেক বড়, সে অনেক কুটচাল অনেক কিছুকে বাদ দিয়ে একেবারেই, আমি বলবো একেবারেই বোকার মতো অনেক সময় একটা অবস্থান নিয়ে নেয়, সত্যের অবস্থান। আবার একটু ওই প্রসঙ্গটাতে আসি যে ওই যে নতুন মানে নেতৃত্বের কথা যখন আপনি বলছিলেন, মানে গণঅভ্যুত্থানের পর এখন থেকে 8 মাস আগে সজীব অজিত জয়কে, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তাকে এই প্রশ্ন করা হয়েছিল, রয়টার্স প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রার্থী তিনি হবেন কিনা। তিনি বলেছিলেন যে আমার মা এই টার্মের পর অবসর নিতে যাচ্ছেন, যদি দল চায় তিনি অবশ্যই বিবেচনা করবেন। এরকম কি কোনো বিবেচনার কথা আপনি আপনার দলের মধ্যে শুনেছেন? আর আপনি সাবেক তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, তিনি সজীব জয়ের বন্ধু বলে আমরা জানি, তিনি বলছেন যে দলে শতভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল, নেতৃত্ব পুনর্গঠনের কোনো সম্ভাবনা নেই, কোনো নেতৃত্ব পরিবর্তনের আভাসের কথা তিনি বলছেন না। এরকম আসলে কোনো আলোচনা কি আছে দলের মধ্যে নেতৃত্ব নিয়ে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এটা নিয়ে আমিও কোনো কথা বলছি না। বর্তমান যে যুগ, এই যুগে সে কথাটা বলা আমি মনে করি না কোনো একটা নির্বোধ মানুষ ছাড়ার কিছু। বর্তমান ফেসবুক সব হাতের নাগালে আছে, দেশের কি পরিস্থিতি, মানুষ কি ভাবছে, মানুষ কি করছে, সবগুলো ইচ্ছা করলে তো শেখ হাসিনা জানতে পারে। শেখ হাসিনাকে অন্য কেউ জানাতে হবে কেন? তিনি বলছেন শেখ হাসিনাকে এখনো ভুল ইনফরমেশন, মূলত ভুল ইনফরমেশন না, শেখ হাসিনা যা বলে, যা মনে করে তাই বলে, এবং অন্য নেতারা হয়তো বা কিছুটা অমিল বা তারা বাস্তব, শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী দাবি করে, এটা কি এখন বাস্তব সমতুল্য? এটা কি এখনো বাস্তব সমতুল্য? নিজেদেরকে অন্য মন্ত্রী এমপিরা সাবেক বলবে, কি বলবে এখন বলবে আমি এখনো প্রধানমন্ত্রী, এটা তো আরো পাগলের মতো আচরণ হবে। তো মোট কথা এটা হচ্ছে শেখ হাসিনাকে বাঁচিয়ে দেওয়ার, শেখ হাসিনাকে অপরাধী না বানানোর একটা অপচেষ্টা। কিন্তু এই অপচেষ্টা বাংলা মানুষ বুঝে। শেখ হাসিনার পার্সোনাল নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করা হয়েছে, শেখ হাসিনার পার্সোনাল নির্দেশে। এখানে শেখ হাসিনা না জানার সবকিছু জানে, মূলত এই সমস্ত আওয়ামী লীগ নেতারা আছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য।